ভাই মহেন্দ্র এবং রূপেন্দ্র তারা প্রায় সময় বাইক নিয়ে কিন্তু রাতের বেলা বেরিয়ে যেত লং ড্রাইভে, এবং যেতে যেতেই যেখানে দেখতো ধাবা সেখানেই তারা রাতের ডিনারটা সেরে নিত এবং তারপর আবারও লং ড্রাইভে বেরিয়ে পড়তো। তো এরকমই একদিন অমাবস্যার রাতে যখন তারা ডিনার সেরে লং ড্রাইভে যাচ্ছে, তখন তাদের সাথে এমন কিছু ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়, তারপর থেকে তারা বাইক নিয়ে দূরে কোথাও হঠাৎ করে বেরিয়ে যেত না। তো ঘটনাটা কি হতে চলেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তো বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। মহেন্দ্র ছিল একজন আর্মি। তো যখনই তার ছুটি ছাটা হতো, বাড়িতে এসে বাড়ির মানুষজনদের সাথে সময় কাটাতে তার খুব ভালো লাগতো। তো বেশি ভালো লাগতো তার ভাইয়ের সাথে সময় কাটাতে। তো ওই যে বললাম, যখনই ছুটি ছাটা পড়তো বাড়িতে তো আসতো, প্রত্যেকদিন রাতের বেলা ভাইকে সঙ্গে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়তো। তো এরকমই একদিন অমাবস্যার রাত ছিল। তো মা বাবা জানে আমার ছেলেরা প্রত্যেক দিন বেরিয়ে যায়, আবার ঠিক তারা টাইম মতো ঘরে ফিরে আসবে। তো অমাবস্যার রাত তারা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সেই বাইকটাকে নিয়ে বেরোলো লং ড্রাইভে। তো যেতে যেতে রাস্তার সামনে একটা ধাবা দেখতে পেলো। ধাবার সামনে দাঁড়িয়ে তারপরে বাইকটাকে এক সাইড করে রেখে খাওয়া দাওয়া করে আবারও তারা বাইক নিয়ে বেরিয়ে পড়লো। তো যেতে যেতেই দেখছে একটা শ্মশানের সামনে, মানে শ্মশানে ঢুকবে মুখটাতে একটা মেয়ে সাদা চুড়িদার পরে দাঁড়িয়ে রয়েছে। তখন মহেন্দ্র তো গাড়ি চালাচ্ছে, রূপেন্দ্রর চোখে সেটা পড়লো। তো যাই হোক, গাড়ি নিয়ে আবারও যেতে আছে। তো দেখছে খানিকক্ষণ বাদে আবারও সেই মেয়েটা ওরকম সাদা সালোয়ার পরা দাঁড়িয়ে রয়েছে, মানে সাদা সালোয়ার পরা মেয়েটা রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেটা রূপেন্দ্রের চোখে পড়লো। তখন রূপেন্দ্র একটু ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে মহেন্দ্রকে বলছে, এই দাদা, তুই লক্ষ্য করেছিস শ্মশানের সামনে আমি যেই মেয়েটাকে কিছুক্ষণ আগে দেখলাম, সেই মেয়েটাকে আবার এই যে এখন দেখলাম, তুই কি খেয়াল করেছিস? তো মহেন্দ্র বলছে, হ্যাঁ দেখলাম তো, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তুই ঘাবড়াচ্ছিস কেন? এরকম কত আমরা কিছু দেখি, আমরা হচ্ছে ফৌজি আর্মি, আমরা রাস্তাঘাটে এরকম কত কিছু দেখি, তা তুই শুধু ঘাবড়াস না, চল আমি বাইক চালাচ্ছি আর তুই চুপচাপ বসে থাক। তো যাই হোক, এরকম তারা নানান রকম কথা বলতে বলতে যাচ্ছে। তখন রূপেন্দ্র আবারও দেখতে, মানে বাইকটা নিয়ে অনেকটা তার দাদা চলে আসলো, তখন রূপেন্দ্র দেখছে দূরে সেই মেয়েটাই সাদা সালোয়ার পরে দাঁড়িয়ে রয়েছে। তখন রূপেন্দ্র কিন্তু মহেন্দ্রকে বলছে যে, দাদা কিছুক্ষণ আগে কিন্তু মেয়েটাকে তুইও দেখলি, আমিও দেখেছি, দেখ মেয়েটা আবারও ঠিক দাঁড়িয়ে রয়েছে। তখন মহেন্দ্র কি করলো, গাড়ির বেগটাকে একটু কমিয়ে দিল, আস্তে আস্তে যেতে লাগলো। তখন দেখছে, হ্যাঁ, কারণ বাইকের সামনে যে আয়না দুটো থাকে না, সেই আয়নার মধ্যে মহেন্দ্র দেখতে পেল যে হ্যাঁ, যেই মেয়েটাকে কিছুক্ষণ আগে দেখেছিলাম সেই মেয়েটাই আবার দাঁড়িয়ে রয়েছে। আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, কি করে মেয়েটা এত তাড়াতাড়ি করে চলে আসছে, কি করে? তো যাই হোক, তখন তারা কথা বলতে বলতে না একটু নিজেদের মধ্যে মানে রূপেন্দ্রের মধ্যে বেশি ভয় হতে লাগলো। তো রূপেন্দ্র বলছে যে, দাদা আমার মনে হচ্ছে আজকে রাতটা আমাদের জন্য সেরকম একটা ভালো হবে না, তুই বরঞ্চ গাড়িটা ঘুরিয়ে নে, আমরা বাড়ির দিকে যাই। তখন আবার মানে বাড়ির দিকে যেতে যাবে, আবারও অনেকটা চলে এসছে। তো দেখছে আবারও সেই মেয়েটা সেম সাদা সালোয়ার পরে দাঁড়িয়ে রয়েছে। এইবার ব্যাস, দুই ভাইয়ের তো হয়ে গেল। মানে মহেন্দ্ররও এবার একটু ভয় ভয় লাগছিল। তখন তারা বাড়ি থেকে তো অনেকটা দূরে চলেই এসছে, বাড়ির দিকে সবে যাচ্ছে। তো বাড়ির দিকে যেতে যেতেই কিন্তু তারা অনবরত মোটামুটি আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা হবে তারা কিন্তু বাইকটা নিয়ে সমানে ঘুরিয়ে যাচ্ছে, মানে ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। মোটামুটি 7 থেকে 8 বার বাইকটাকে ঘুরিয়ে চালিয়ে তারপরে কিন্তু তারা সেই একই জায়গাতে চলে আসছে। তখন তাদের মাথায় আর কাজ করছে না যে আমরা সেম একই জায়গায় আসছি কি করে। তো মোবাইলটার চার্জ গেছে চলে, মানে মোবাইলটার চার্জ বেশি ছিল না, হয়তো মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, নয়তো তারা ম্যাপ দিয়ে দেখে নিত যে আমরা ঠিক কোন জায়গাটায় রয়েছি, বাড়িতে ফোনও করতে পারছে না। তো তখন রূপেন্দ্র বলল যে, দাদা আমরা তো বাড়ির পথে যাচ্ছি, যার জন্য আমরা যাই হোক গোল গোল করে ঘুরে তো সেম জায়গায় চলে এসেছি, আমার মনে হয় আমরা পথ ভুলে গেছি, তুই একটু বাইকটাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে চল। তখন তারা একটা সোজা দুধারে বন, মাঝখানে একটা রোড টাইপের, সেখান থেকে তারা যেতে লাগলো। যেতে যেতে দেখলো রাস্তার ধারে কয়েকটা আর কি কুড়ে ঘরের মতো রয়েছে। তো বাইকটাকে দাঁড় করিয়ে তখন তারা কুড়ে ঘরে নক করলো। তো ঘরের দরজাটা খুলে একজন বৃদ্ধা মহিলা আর কি বেরোলো। তো বলছে যে, আন্টি আমরা তো বাইক নিয়ে রাস্তায় এরকম লং ড্রাইভে বেরিয়েছিলাম, তো আমরা না ঠিক তাল পাচ্ছি না, মানে আমরা বাড়ি যাব, আমরা রাস্তাটা না ভুলে গেছি, তো আমরা মোটামুটি কত দূর এসছি আমরা না বুঝতে পারছি না, তুমি একটু বলবে? তখন আন্টি বলল যে, তোমরা এখন এই জায়গাতে আছো, মানে ভরতপুরে ওদের বাড়ি, যেই জায়গাটা এসে এখন দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা হচ্ছে মোটামুটি 3 ঘন্টার রাস্তা, বাড়ি থেকে 3 ঘন্টার রাস্তা
আর কি তারা চলে এসছে, 3 ঘন্টা এগিয়ে তারা চলে এসছে। তখন তো তারা হতবাক হয়ে গেল, আরে আমরা বাড়ি থেকে বেরালাম সবে 1.25 ঘন্টার মতো হয়েছে, কি করে আমরা 3 ঘন্টার রাস্তা কভার করে এখানে চলে আসলাম। তখন তারা দু ভাই দুজনের দিকে তাকাচ্ছে, আর বৃদ্ধা মহিলা ওদের মুখের দিক চেয়ে রয়েছে, ওদের আবভাব দেখে তখন দরজাটা বন্ধ করে দিল। অচেনা মানুষ, সেই মহিলাটাই বা মানে অতক্ষণ ধরে দরজাটা খুলে রাখবে কেন। তখন তারা একটু মানে ভয় তো ছিল, আরও ভয় হয়ে গেল, দেখছে দূরে একটা মন্দির। তখন রূপেন্দ্র বলছে যে দাদা চল আমরা ওই মন্দিরটার সামনে যাই, ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি যাতে আমাদের কিছু না হয়, বাইকটা তো দাঁড় করাই রয়েছে। তখন তারা হেঁটে হেঁটে মন্দিরটার সামনে গেল, কিন্তু মন্দিরটা ছিল একটু জঙ্গলের ভেতরে, তো ওই মন্দিরের ভেতরে না কোনো দেবদেবীর মূর্তি না কিছু, না দেখেও মনে হচ্ছে পুজো টুজো কিচ্ছু হয় না, একটা ভাঙা ছোড়া পুরনো মন্দির আর একটু জঙ্গল জঙ্গল টাইপের ভেতরে। তখন তো তারা মানে আরো ভয় পেয়ে গেল, আর হঠাৎ করে তখন শুনতে পাচ্ছে যে কে একজন কাঁদছে। তো কে একজন কাজ একটু মানে মন্দিরের পেছন থেকে আওয়াজটা আসছিল। এবার বড় ভাই যেহেতু সে আর্মি, তখন সে বলছে না এত রাত্রে কে কাঁদছে, চল আমরা গিয়ে একটু দেখি। তখন মানে ওই মন্দিরের পেছনে দু ভাই মিলে যেতে লাগলো, গিয়ে দেখছে সেই সেম সাদা সালোয়ার পরা মেয়েটা বসে বসে কাঁদছে চুল আলু থালু করে। ব্যাস দুজনের তো হয়ে গেছে, দুজনে হাত ধরে যতটা দূর পেরেছে ততটা দূর দৌড়েছে। দৌড়তে দৌড়তে তারা তখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে লাগলো। তখন একটা সময় দু ভাইয়ের হাত গেল ছিটকে, দুজন দুদিকে কোথায় চলে গেছে। ব্যাস এইবার রূপেন্দ্রর আরে আমার দাদা কোথায় গেল। তখন রূপেন্দ্র ছিল জঙ্গলের একটা গাছের তলাতে, যে আমার দাদার হাত ছেড়ে দিলাম, দাদা কোথায় গেল। রূপেন্দ্র ব্যাস পাগলের মতো করছে, চারিদিকে খুঁজছে যে দাদা কোথায় গেল। তখন সে ভাবলো যে না আমার দাদা তো আর্মি, ঠিক আমাকে খুঁজে নেবে, আমি এইখানটায় বসে থাকি। তো ওই গাছের তলায় তখন সে বসলো। রূপেন্দ্র বসে বসে ভাবছে যে মানে ওই সব আর কি যা যা দেখেছে সেগুলোই ভাবতে ভাবতে কখন যেন বেহুশের মতো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে অনেকক্ষণ বাদে তখন কে ওই রূপেন্দ্র চোখে মুখে জল ছিটকালো। তখন রূপেন্দ্র হঠাৎ করে চোখটা খুলে দেখছে যে আমার দাদা দাঁড়িয়ে আছে এবং দাদার সাথে আরও 3-4 জন বন্ধু বান্ধব রয়েছে। হয়তো দাদা রাতের বেলা কোনো একটা বস্তিতে ঢুকে গেছিলো এবং সেখানে গিয়ে সবার কাছে সাহায্য চেয়ে সেখান থেকে কয়েকজন আর কি বন্ধু বান্ধবকে নিয়ে চলে এসছে। আর এই খুঁজতে খুঁজতে হয়তো সকাল হয়ে গেছে, রূপেন্দ্র আর কি সেটাই ভাবছে। তো যাই হোক তখন রূপেন্দ্র বাইকটা করে সোজা বাড়ির পথে রওনা। সকাল হয়ে গেছে, বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সে তার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তখনই আর কি মা তো কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দিল, আজ থেকে তোরা লং ড্রাইভে কখনো বেরোবি না। দেখলি তো কি হলো, আর কালকে ছিল অমাবস্যার রাত, আমি তো জানি যে তোরা প্রত্যেক দিনের মতো আজকেও তোরা লং ড্রাইভ একটুখানি বাইক টাইক চালিয়ে চলে আসবি, কিন্তু না সারা রাত তোরা বাড়িতে নেই, সারা রাত তোরা বাড়িতে নেই। তো বন্ধুরা ঘটনা থেকে আমরা কিন্তু এটা বুঝলাম, আমরা বেশিরভাগ কি শুনি যে বন্ধু বান্ধব কোথাও আর কি পিকনিক করতে গেছে, সেখানে গিয়ে ড্রিঙ্ক করছে, মাছ মাংস খাচ্ছে এবং তারা যখন ফেরে তখন হয়তো তাদের ভূতের কবলে পড়তে হয়। কিন্তু এখানে তো সেটা না, এখানে তারা দু ভাই বাইকটা নিয়ে বেরিয়েছে, বেরিয়ে কি করলো তারা প্রত্যেক দিন যা খায় সেরকমই খাবার দাবার ধাবাতে খেলো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লো, কিন্তু সেখানেও তারা ভূতের কবলে পড়লো। তাই মানে রাতের বেলা যখনই লং ড্রাইভে কেউ তোমরা বেরোবে অবশ্যই কিন্তু মাথায় রাখবে, কারণ কখন কি ঘটতে পারে কারোর সাথে কেউ বলতে পারে না। তো ঘটনাটা আজকের এই ছিল, আজকে তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট আবার দেখাবে নতুন একটা ঘটনা নিয়ে তোমাদের সাথে।